সূর্যটা ওই পাহাড় এসে পড়েছে, এত সুন্দর লাগছে। আমরা এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এটা হচ্ছে NH13। হাওয়া যা দিচ্ছে না, মনে হচ্ছে পাহাড়ের উপর থেকে ফেলে দেবে একদম। আসামের গ্রুপ এত সুন্দর ব্যবহার পরিচয় হলো, দারুণ লাগছে। এরাও সব যাবে তামাং। বুমডিলা এখান থেকে দেখাচ্ছে 15 কিলোমিটার, তাওয়াং দেখাচ্ছে 192 কিলোমিটার। একটা কঠিন রাস্তাকে এখন অতিক্রম করতে চলেছি আমরা। আগে যা পাएंगे, আগে গাড়ি যায় না, গাড়ি जाने नहीं दे रहा। রোড কিন্তু ডেঞ্জারাস, গাড়ি উল্টে গেছে, গাড়ি উল্টে গেছে। চেস উঠে যায় পিছে সে চারধারে বরফ আর স্নোফল হচ্ছে একদম লাইভ। গুড মর্নিং ফ্রম ট্যাংরা ভ্যালি। কালকে আমরা কাজিরাঙা ফরেস্ট থেকে বেরিয়ে এসে এই ট্যাংরা ভ্যালিতে উঠেছিলাম। ভালুকপং থেকে এই ট্যাংরা ভ্যালি অবধি যে রাস্তা আমরা পেয়েছি, মারাত্মক ডেঞ্জারাস রাস্তা ছিল। মানে বৃষ্টি হওয়াতে রাস্তা ডেঞ্জারাস হয়ে গেছে, যার জন্য আমরা আগে আর রাত্রিবেলা যাওয়ার রিস্ক নিইনি। তো কালকে এই ট্যাংরা ভ্যালি উঠেছিলাম। আর এখন যেটুকু ইনফরমেশন পেলাম যে সেরা পাশে মারাত্মক বরফ পড়ে গেছে। 20 কিলোমিটার রাস্তা পুরো বরফে ঢাকা আছে। তো দিরাগম জায়গায় পৌঁছায়, তারপরে গিয়ে দেখবো কী করা যায়। বাইক রেডি হয়ে গেছে আর ছেলে রেডি। চলো আর বেশি দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে বেরোনো যাবে। এখান থেকে দিরাঙের দূরত্ব খুবই কম, ওই 62 কিলোমিটার। এই ট্যাংরা ভ্যালিটা ছোট জায়গা হলে কি হবে, এখানে সব কিছু জিনিস কিন্তু অ্যাভেলেবেল। আজকে আকাশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি, জানি না আগে গিয়ে কী হবে। তো কালকে যদি এরকম আকাশ থাকতো আমরা খুব সুন্দরভাবে রাস্তাটা কভার করতে পারতাম। আর বৃষ্টি পড়ার জন্যই কিন্তু আজকে সেলাপাশে বরফ পড়ে গেছে। তো এখান থেকে খবর যা পেয়েছি তাতে বলছে সেলাপাশে 20 কিলোমিটার পুরো বরফ পড়ে আছে রাস্তায়। মানে এই 2 হুইলার যাওয়ার পক্ষে খুব রিস্কি হয়ে যাবে বলছে। 2-3 দিন ধরে ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে যে প্রচুর বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ জুড়ে। দেখো কামিং রিভার্সটা কিন্তু একদম সঙ্গে সঙ্গে যাচ্ছে আমাদের, দেখে বোঝা যাচ্ছে কিন্তু এসব জায়গা কিন্তু ল্যান্ডস্লাইড এরিয়া। বৃষ্টিপাত বেশি হলেই যখন তখন ধস নেমে যাবে, রাস্তা বন্ধ হয়ে যাবে। আজকে কপালে কি আছে জানি না, সূর্য তো উপরে একদম ঝকঝক করছে। এর নিচটা একটু দেখাই, কি লাগছে দেখো, অসাধারণ সৌন্দর্য। এসব সিনসিনারি যখন দেখছি না, অটোমেটিক বাইক থামিয়ে দিতে ইচ্ছে করছে। প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে নতুন নতুন। ও রূপা এদিকে 2 কিলোমিটার, আমরা এখন সোজা যাবো। এই দিক দিয়ে যেতে হবে, হচ্ছে শেরগাঁও এদিক দিয়ে। এই তো বালেমো রূপা সব এদিকেই। 116 হচ্ছে বালেমো আর 2 হচ্ছে রূপা। মানে রূপা আগে পড়বে, তারপরে বালেমো পড়বে। বালেমো হয়ে একদম গুয়াহাটি আমরা যাওয়ার পথে যাবো। বুমডিলা এখান থেকে দেখাচ্ছে 15 কিলোমিটার, তাওয়াং দেখাচ্ছে 192 কিলোমিটার। চলো বেরিয়ে যাই। এই তো দেখাচ্ছে এখান থেকে দিরাং 55 কিলোমিটার। আমরা এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এটা হচ্ছে NH13। NH13 রাস্তা যথেষ্ট প্রশস্ত, রাস্তা নিয়ে কোনো রকম অভিযোগ নেই, রাস্তা দারুণ। তবে অরুণাচল প্রদেশের বেশিরভাগ জায়গাটাই কিন্তু ল্যান্ডস্লাইড জোন, যখন তোমার ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। অনেকটা উপরে কিন্তু আমরা চলে এসেছি, অনেকটা। সূর্যটা উঠেছে তাই মেঘটা কিন্তু বেশ ভালো লাগছে, ওপাশটা পুরো ঘোলা হয়ে গেল মেঘে। কয়েক সেকেন্ডের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। দেখো উপর থেকে দেখছিলাম হালকা হালকা মেঘ, আর এখানে এসে দেখছি একদম মেঘে পুরো ঢেকে নিয়েছে ওপাশে পাহাড়টা। আরে সাবাস, কালকের মতো পরিস্থিতি হয়ে গেল। বাবা হাত পা ঠান্ডা হয়ে গেল ভাই, হাতে বিশাল ঠান্ডা লাগছে, হাত জমে যাবে একটু পরে মনে হচ্ছে। কেন যে গ্লাভস আছে সেগুলো তো উইন্টার গ্লাভস নয় এগুলো। মেঘ থাকলে কোনো অসুবিধা নেই, বৃষ্টি নেমে গেলেই কিন্তু সমস্যা। সূর্যটা ওই পাহাড় এসে পড়েছে, এত সুন্দর লাগছে। এবার দেখছি রাস্তাটা কিন্তু বেশ লম্বায় পাচ্ছি, তো অনেক কিছু খেয়াল করে গাড়ি চালাতে হচ্ছে। যখন ফাঁকা রাস্তা পাচ্ছি সামনের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে, পিছন দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। তার সঙ্গে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হচ্ছে, আমার বাঁ দিকে যে পাহাড়টা, ছোটো ছোটো পাথর উপর থেকে এই রাস্তা এসে পড়ছে, যার জন্য আমি কিন্তু একদম পাহাড় ঘেঁষে যাচ্ছি না, এদিক থেকে কিছুটা ডিস্টেন্স রেখে দিয়েছি। আর যদি কিছু এসে পড়ে কিছুটা হলো আমি নিজেকে সেভ করে নিতে পারবো। আর সামনে দেখো কুকুরটা, দেখো আমাদের থেকেও সুখী। কিউটি কুকুরটা পুরো মস্তি নিচ্ছে গাড়িতে বসে রে। তবে একটা জিনিস এখানে দেখছি, এখানকার রান্না করার যে সরঞ্জাম আমরা যেমনি গ্যাস টেসে করি, এদের মেন হচ্ছে এই কাঠ। এই কাঠের উপরে ভিত্তি করে এদের খাবার দাবার সব হয়। মানে জ্বালানি হিসাবে এদের কাঠই বেশি ব্যবহার করে এরা, যার জন্য এদের শরীর স্বাস্থ্য সবই ভালো, অনেক বেশি পরিশ্রমী হয় ওরা আমাদের থেকে। কামিং রিভার নেমে আসছে দেখো আঁকা বাঁকা পাহাড়ের পথ দিয়ে, দারুণ লাগছে। ওয়েলকাম টু দিরাং। আমরা দিরাংয়ে এবার এন্টার করে গেলাম, আর 6 কিলোমিটার আসলেই দিরাংয়ের মেন টাউনটা আমরা পৌঁছে যাবো। হাওয়া যা দিচ্ছে না, মনে হচ্ছে পাহাড়ের উপর থেকে ফেলে দেবে একদম, মারাত্মক হাওয়া দিচ্ছে, মারাত্মক। এই ওয়াটার ক্রসিং শুরু হয়ে গেল, ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, ভিতরে জল কতটা জানি না।
পেরিয়ে যাই। দেখো কি অবস্থা, এর থেকে বড় ধস নামে পুরো বাড়িঘর ধসিয়ে নিয়ে চলে যাবে একদম নিচে। আগে মনে হচ্ছে আমি প্লেস পাবো যাওয়ার, গাড়িটাকে সাইড দিতে হবে, এখানে দাঁড়িয়ে যাই। দেখো কি অবস্থা, যখন তখন উল্টে যাবে গাড়ি। এই এই ও বাপরে, ঘড়িতে এখন বাজে 12টা 7। আমরা দিরাঙে প্রবেশ করলাম, এখানে একটু মোমো টোমো খাবো। এখানে দোকানপাট বাজার সব কিছু অ্যাভেলেবেল। যাক, ওয়েদারটা দিরাং অবধি কিন্তু সাথ দিয়ে দিয়েছে, ওয়েদার একদম ফার্স্ট ক্লাস ওয়েদার। তো এখন দিরাং থেকে কিছু রাস্তা এগিয়ে এখন দাঁড়িয়েছি লুগরুম বলে কোনো একটা জায়গাটা খুব সুন্দর, চারধারটাতে ঘুরিয়ে দেখাই। চারধারে পাহাড়ে ঘেরা সুন্দর রোড। এইখানে রয়েছে মুন হোমস্টে লুগরুম, নাম্বারও দেওয়া আছে, দেখতে পারো। এটা দিরাং শহর থেকে ওই 3 থেকে 4 কিলোমিটার মতো হবে। আর এখানে রাইডিং গ্রুপ সব রয়েছে। এরা आप लोग कहाँ से आ रहे हैं? गुवाहाटी, प्रॉपर गुवाहाटी में घरे ना। তো আসামের গ্রুপ, এই ভাইয়ের এত সুন্দর ব্যবহার, পরিচয় হলো, দারুণ লাগছে। রাইডার গ্রুপদের সঙ্গে দেখা হলে মানে বুঝতে পারছো একটা আলাদা আনন্দ। এরাও সব যাবে তামাং। তো চলো এখান থেকে খাওয়া দাওয়া করে এখন বেরোনো যাক। রাস্তা খুবই কঠিন আগের রাস্তা, কারণ এরপরে আসছে সেরাটপ, এর বরফের রাস্তা পেরাতে হবে। তো ওটা নিয়ে একটু টেনশন হচ্ছে, বরফটা কত আছে সেটা জানি না এখনও। এখন এই চাউমিনটা খাওয়া হচ্ছে, চাউমিনটা খেয়েই একদম বেরিয়ে যাবো। खाना लेकिन अच्छा था भैया, जब निकल रहे हैं तो दादा बोल लो जल्दी निकल जाइए, मौसम अच्छा है, সুন্দর ওয়েদারটা এখন সুন্দর। এরপরে বৈশাখী আসবে, বৈশাখীর পরে হচ্ছে সেরাটপ। 3-4টে স্পট কিন্তু ছেড়ে চলে আসলাম। প্রথমটা হচ্ছে দিরাং মনিস্ট্রি, ওটা একটা বড় মনিস্ট্রি, একটা মান্ডালা টপ বলে একটা জায়গা আছে, আর তার সঙ্গে হচ্ছে শান্তি ভ্যালি। এই 3টে স্পট আমরা দেখলাম না, দেখলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। যার জন্য আমরা যখন ফিরবো, ফেরার সময় চেষ্টা করবো একটু তাড়াতাড়ি বেরাবার, আর এই 3টে স্পট তখন দেখে নেবো। আরে বাবা, কে ইয়াক বাবু, কি খবর? পাপা ইয়াক দেখেছিস? আমি এই ইয়াক কিন্তু ছাঙ্গু লেগে গিয়ে দেখেছিলাম আর চেপেওছিলাম। চল বেরিয়ে যাই। কি স্যার, ভালো তো? চলো, রাস্তায় ইয়াকেরও দর্শন পেয়ে গেলাম। পাহাড়ের এক একটা ভিউ দেখে মনে হচ্ছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাই, কিন্তু দাঁড়ালে তো হবে না, অনেক সময় লেগে যাবে পৌঁছাতে। কোনো সময় একদমই নষ্ট করবো না, ওয়েদার ভালো আছে, সেই সুযোগটা নিতেই হবে। দেখো উপরে স্নোক্যাপ মাউন্টগুলো দেখো, কি লাগছে, ছোট ছোট বাড়ি পাহাড়ের উপরে, তার পিছন থেকে সাদা পাহাড়গুলো উঁকি মারছে। মনে হচ্ছে কোনো শিল্পী নিজের হাতে তুলি দিয়ে মনে হচ্ছে জায়গাটা এঁকে রেখে দিয়েছে। কি শান্ত স্নিগ্ধ জায়গা, হালকা হালকা দেখছি বৃষ্টির ফোঁটা পড়ছে। এপাশ থেকে কিন্তু স্নোফলস হচ্ছে। আমরা অলরেডি রেনকোট পরে নিয়েছি। এ তামাং 81 আর জাং হচ্ছে 43, সেলা পাস হচ্ছে 11 কিলোমিটার ডান দিকে দেখতে হবে, আর সেলা ট্যানেলটা হচ্ছে 7 কিলোমিটার সোজা, আর তামাং সোজা দেখাচ্ছে। সেলা ট্যানেল দিয়ে যেতে গেলে সোজা রাস্তা ধরতে হবে। তো আমরা এই সেলা ট্যানেলের রাস্তা ধরলাম। সেলা পাস টোটালি বন্ধ, ওখানে ব্যারিকেডিং করা আছে। এখানে পুলিশকে জিজ্ঞাসা করলাম, বললে ওদিক দিয়ে যেতে পারবেন না, টোটালি বন্ধ। আর এদিক দিয়ে বলছে যান, ট্রাই করে দেখুন যদি যেতে পারেন। এই দেখো এদিকে আবার পাথর ফাথরগুলো উপর থেকে পড়েছে। একটা কঠিন রাস্তাকে এখন অতিক্রম করতে চলেছি আমরা। রাস্তায় পুরো বরফ পড়ে আছে। ও ভাই রে, কি সিন! রোড কিন্তু ডেঞ্জারাস, এখানে খুব সাবধানে গাড়ি চালাতে হবে। এই দেখো উপর থেকে পাথর পড়েছে। আরে বাস, স্নোফলস কিন্তু অলরেডি হচ্ছে, শুধু বরফই বরফ। রাস্তা দেখো, কঠিন রাস্তা, কঠিন রাস্তা, জানি না আগে কীভাবে পার হবো। ব্ল্যাক আইস পড়ে আছে, ব্ল্যাক আইস। এগুলো কিন্তু বরফ, যেগুলো উপরে উঠছে এগুলো কিন্তু মাটি না, রোডের উপরে বরফ পড়ে আছে কিন্তু এগুলো। কি অবস্থা দেখো, आगे जा पाएंगे? आगे गाड़ी जाएगा? वहां से बैक करने वाला ना, गाड़ी आने नहीं दे रहा है। देखते ट्राई करते हैं। বলছে ওদিক যাওয়া যাবে না, বলছে হাতে বরফ পড়েছে। হাত ঠান্ডা হয়ে জমে গেছে একদম, হাতে কোনো সেন্সই নেই, কোনো সেন্স নেই। এখনো আরও উঠতে হবে, আরও। সেলা ট্যানেলের গেটে প্রায় চলে এসেছে। ওয়েলকাম টু সেলা ট্যানেল। জানি না আগে গিয়ে কী রাস্তা পাবো ঠাকুর। ব্ল্যাক আইস দেখো কিরম যাচ্ছি, পুরো বরফের উপরে কিন্তু গাড়ি যে কোনো মতো স্কিড করে যাবে। আমার আইডিয়াই ছিল না, আমি নানা চেন নিয়ে আসতাম, চেন নিয়ে এসে চেন বেঁধে দিলে আরামসে চলে যেত, কোনো চিন্তা ছিল না। আমার কাছে দড়িও নেই, ভেবেছিলাম দিরাঙে দড়ি নিয়ে নেবো, রশ্মি নিয়ে নেবো ভেবেছিলাম, কিন্তু দিরাঙের মার্কেট পুরো বন্ধ, যার জন্য রশ্মি নিতে পারলাম না। না এই হচ্ছে সেলা ট্যানেল,
বলছি ট্যানেলের ভিতরে পুরো বরফ জমে আছে। ট্যানেলের ভিতরে বরফ কি করে গেল ভাই? ফগ লাইট জ্বালাই। এখন সেলা ট্যানেলের ভিতরে ঢুকে পড়েছি। আমাকে বলেছিল দাদা ওই পাশে যেতে পারবেন না, আপনি এত রিস্ক নেবেন না। তা সত্ত্বেও রিস্ক নিয়ে যাচ্ছি, যা আমার হবে। এত যখন এসে গেছি এর শেষ থেকে ছাড়বো। গাড়ি উল্টে গেছে, গাড়ি উল্টে গেছে, দেখেছো কি অবস্থা? পিছিয়ে এসে উঠাই যায়, পিছিয়ে রুকিয়ে আমরা চলো দেখি ওদের একটু হেল্প করি। দেখি উঠে পড়েছে। এটা হচ্ছে সিলাট ট্যানেল পেরিয়ে আমরা এখন একটা জায়গায় এসেছি। আর এইখান থেকে তামাং যাওয়ার রাস্তা, টোটাল রাস্তা ক্লোজ। এখানে টুরিস্টরা সব দাঁড়িয়ে পড়েছে। এত বরফ পড়েছে, 2-3টে গাড়ি তো দেখলাম বরফে গড়িয়ে পড়ে গেল। সেগুলো সামনে তোলার চেষ্টা হচ্ছে, আর রাস্তা যাওয়া যাবে না। এই হচ্ছে অবস্থা। একদম টাটকা বরফ এখানে পড়েছে, সেই নিয়ে এখন সব খেলাধুলা চলছে। চারধারে তোমাদের ঘুরিয়ে দেখাই। আই লাভ তামাং, চারধারে দেখো শুধুমাত্র গেটওয়ে টু তামাং এখানে লেখা আছে। ভয়ানক পরিস্থিতি। ওয়েদার আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে। আমাদের এখানে আর বেশিক্ষণ সময় কাটালে চলবে না। আমরা আর কিছুক্ষণ এখানে থাকবো, ফটো একটু ভিডিওগ্রাফি করে আর এখান থেকে বেরিয়ে যাবো। মার্চ, হ্যাঁ, চারধারে দেখো কি অবস্থা। মে মাসে এরকম অবস্থা পাওয়া যাবে না। মে মাসে যথেষ্ট রাস্তা ক্লিয়ার থাকবে। চলো আমরা এখান থেকে ব্যাক করছি দিরাঙে গিয়ে থাকবো। চারধারে বরফ আর স্নোফলস হচ্ছে একদম লাইভ। তবে হেলমেট পরাতে কিন্তু দারুণ আরাম লাগছে। এই যে হাওয়াটা আসছে, হাওয়াটা নাকে লাগছে না, এটা একটা বাঁচোয়া। দেখো কি অবস্থা, খুব সাবধানে নামতে হবে। রাস্তা পুরো স্লিপ হয়ে আছে, একটু ভুল হলেই গেল একদম। দিরাঙের হোমস্টের সঙ্গে কথা হয়েছে, দেখি ওখানে আজকে গিয়ে উঠবো। তারপরে কালকে দেখা যাবে। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া। বাইকে করে এরম রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়ার আনন্দই আলাদা। কিন্তু ভাই রিস্ক আছে, রিস্ক তো 90% রিস্ক আছে, 90%। হাওয়া এমন দিচ্ছে মনে হচ্ছে উপাসের একদম খাদে ফেলে দেবে, পুরো নড়ি দিচ্ছে একদম বাইক। অবস্থা খুব খারাপ এবং মনটা খুব খারাপ। তো আজকে টিঙ্গা ভ্যালি থেকে আমরা রওনা দিই তামাংয়ের উদ্দেশ্যে। তো আমরা সিলাবাসের একদম ট্যানেল পেরিয়ে অনেকটা এগিয়ে গেছিলাম, কিন্তু এত বরফ পড়েছে তো আর তামাংও যাওয়া হলো না, যার জন্য আমরা ব্যাক করলাম। এই রাত্রিবেলা আবার 40 কিলোমিটার রাস্তা ব্যাক করে আসলাম দিরাং। এখন দিরাঙে এসে একটা হোটেলে আজকে স্টে করেছি, হোটেল জিগমে। আর এই হচ্ছে রুমের অবস্থা। তো এই জিগমে হোমস্টেতে আমরা এখন আছি। তো হোমস্টে থেকে এখন রাতে ডিনারও দিয়ে গেছে। ডিনারটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে এখানে রুটি আছে, এর মধ্যে রুটি আছে, মিক্স সবজি আছে, এই আছে মিক্স সবজি সুন্দর। এতে আমরা ভাত দিয়েছে, এটা হচ্ছে সব গোবিন্দভোগ চালের ভাত দিয়েছে, ডাল পাতলা করে করতে বলেছিলাম, পাতলা মুসুর ডাল করতে দিয়েছি। আর এখানে একটা অমলেট দিয়েছে, আর এই বাড়ি থেকে আলু ভাজা নিয়ে এসেছিলাম। এখন ওই পাতলা মুসুর ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। তো কালকে সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দেখা যাক কালকে কতটা কি কভার করতে পারি। কালকে এই জিগমি হোটেলে এসেছিলাম, এসে এখানে থেকেছিলাম। এই দিদি হচ্ছে ওনার, এত সুন্দর ব্যবহার, মানে বলার কিছু নেই, দারুণ। এই নাম্বার আমি দেবো ডেসক্রিপশনে, তোমরা দেখে নিও, দারুণ ব্যবহার। আজকে এখান থেকে বেরাচ্ছি, উনি খবর নিল বিহারের কাছ থেকে যে রাস্তা ক্লিয়ার করেছে ওরা, তাই এখান থেকে যাওয়ার একটা চেষ্টা করছি, দেখি কি হবে। চলো আর বেরোনো যাক। ঠিক আছে দিদি, টাটা। ওকে, জয় ভোলে বাবা। দিরাঙে এসে দিদি হোটেলে ছিলাম কাল রাত্রে থেকে। দিদি যা আমাদের সেবা করেছে বলতে নেই, দুর্ধর্ষ। সকাল থেকে দিদি ট্রাই করে যাচ্ছে খবর নেওয়ার জন্য যে রাস্তা ক্লিয়ার আছে কিনা। তো এইমাত্র বললো ওনারই এক পরিচিতি বিহারতে কাজ করে, ওরা বাইক নিয়ে এখান থেকে যায়, সে বললো নাকি রাস্তা ক্লিয়ার করেছে আর মৌসুম আজকে ভালোই আছে, যার জন্য আরেকটা ট্রাই নিচ্ছি, দেখি তামাংটা ঢুকতে পারে কিনা। এখন রাস্তাটা অনেকটাই ক্লিয়ার, সূর্যটা উঠেছে বলে ভালো লাগছে। আমরা এখানে কোনো জায়গা আজকে এন্টারটেনমেন্ট করতে চাইছি না, কারণ ওয়েদার রিপোর্ট বলছে 12টা সাড়ে 12টার পর কিন্তু আবার বৃষ্টি হবে, যার জন্য চেষ্টা করছি এখন বেরিয়ে যেতে। এখন 11:40 প্রায় বাজে, ওই উপরে যেতে হবে, এখনও অনেকটা উঁচুতে উঠতে হবে। এইখান থেকে এবার সাবধানে চালাতে হবে, ব্ল্যাক আইস পাবো এবার। এই হচ্ছে সেলা ট্যানেল। এই ট্যানেল ঢোকার মুখটাই কিন্তু বেশি সাবধানে চলতে হয়। দেখো ব্ল্যাক আইসটা কিন্তু এখানে থাকে, এখানটা আছে ব্ল্যাক আইস। চলো, ওই রাস্তাতে বেশি আছে বরফ, ঢোকার আর বেরাবার মুখটাই কিন্তু ডেঞ্জারাস। দেখেছো কিরম ব্ল্যাক আইস জমে আছে, দেখো গাড়ি বেঁকে গেলেই পড়ে যাবে। দেখো কি অবস্থা, গাড়ি সেট রাখতে হবে, চাকা বেঁকে গেলেই পড়ে যাবে। এটা আরেকটা ট্যানেল, এখানে ইন্ডিয়ান আর্মির লোকজন থাকে কিন্তু কেউ তো নেই দেখছি এখানে। ওপাশটা যাবো না, ওপাশে ব্ল্যাক আইস জমে আছে।
দুখানা টানেল পেরোতে হয়, টানেলটা আরও বড়। এইবার এইখানে হচ্ছে আসল জায়গা, একদম নিচু রাস্তা এখান থেকে। আর এই রাস্তায় বেশি বরফ জমেছিল কালকে, যার জন্য আমরা বেরোতে পারিনি। আজকে দেখি কী অবস্থা আছে। ব্ল্যাক আইস, ব্ল্যাক আইস তোমরা নেমে পড়ো, নামতে হবে মনে হচ্ছে, আগে নামতে হবে, ওপাশ তো যাওয়া যাবে না, নামতে হবে। হ্যাঁ মনে হচ্ছে ঠিক আছে রাস্তা। কালকে এই রাস্তায় এইখানে এই গেট অব্দি আসতে পারিনি, এখান থেকে ফিরে গেছি। এখান থেকে এখানে ব্ল্যাক আইস আছে, ব্ল্যাক আইস আছে। নিচে দেখি, নিচে ঠিক আছে, নিচে ঠিক আছে। হর হর মহাদেব, পার হয়ে যাবে। তো ফাইনালি আজকে পৌঁছতে পারলাম এই জায়গায়, দারুণ লাগছে। আর এখানে কিছু ছেলের সঙ্গে দেখা হলো, তারা বললো কালকে আমাদের সঙ্গে যারা ছিল মোটামুটি 25 জন ছেলে ছিল, তার মধ্যে 2টো ছেলে এসছে, বাকি সব ছেলে ব্যাক করে চলে গেছে বলছে। আমি সেটাই বলছি যে হিম্মত হারলে হবে না, যাবার যখন মনস্থির করেছি যাবই। তো এখন ঘড়িতে বাজে 12টা 47। আমরা এখান থেকে গাড়িটা স্টার্ট দিলাম। এরপর আসবে জাংয়ের পর আসবে তামাং। তো তামাং আজকে ঢুকে যাব। চারধারে শুধু দেখো কি সিনিক বিউটি, এত কষ্ট করে যে আসলাম সেটা সার্থক হলো। জাং 32 কিলোমিটার, তামাং এখান থেকে আছে 70 কিলোমিটার। চলো, কালকে এই বরফ কিন্তু আমাদের কাঁদিয়ে দিয়েছিল, আজকে এই বরফই কিন্তু আমাদের হাসাচ্ছে। অপরূপ অপরূপ। ফার্স্ট গিয়ার গাড়িটা দিয়ে দেবো। ওদিক দিয়ে মারাত্মক একটা ওয়াটার ক্রসিংয়ের দেখা যাচ্ছে। ওরে বাপরে, জলের রাস্তা দিয়ে যাবো কিন্তু ওপারটা গেলে রিক্সি হয়ে যাবে। চলো, পার হয়ে গেছি, সাবাস। চলো আর্মি গাড়িকে পার করে দিয়ে বেরিয়ে যাক। ইন্ডিয়ান আর্মি আগে ছেড়ে দিতে হবে। ফেসে গেছে গাড়ি ফেসে গেছে মনে হচ্ছে আমার, পুরো কাদায় পা ঢুকে গেছে। পেরিয়েই গেছি, ব্রেক ধরছে না, এখানে দাঁড়াতে হবে। পিছনে ব্রেক ধরছে না, গাড়িকে একটু রেস্ট দিতে হবে মনে হচ্ছে। আমি সামনে গিয়ে দাঁড়াই, এখানে দাঁড়ানো যাবে না, এখানে দাঁড় করাই। দেখি ব্রেকে কী প্রবলেম হলো। পিছনে ব্রেক কিন্তু ফেল করে গেছে, ফেল করে মানে ব্রেক ধরছিলই না। ডিস্ক ব্রেকটা দেখলাম গরম হয়নি, ঠিকই আছে। তো পাম্পিং করলাম, বেশ কিছুক্ষণ পাম্পিং করার পর দেখছি এখন ব্রেক ধরছে। এখন এই ব্রিজটা ক্রস করতে হবে। আর এই ব্রিজ দিয়ে চলে গেছে কামিং রিভার। এখান থেকে আর ওই 20 কিলোমিটার মতন আছে জাং 20 কিলোমিটার। আবার এদিকে রাস্তার কাজ হচ্ছে সব। সেনাপাস সত্যি কিন্তু ডেঞ্জারাস জায়গা। এবার তো রাস্তা ভালোই পাচ্ছি মোটামুটি, দেখা যাক কতক্ষণ এরকম রাস্তা পাই। এই জায়গাটা এসে দাঁড়ালাম, এটা হচ্ছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এখানে অনেক কিছু দেখার আছে, কিন্তু অনেকটা উঁচুতে উঠতে হবে। এটা জাং আসার আগে পরে। তো এখানে এখন দাঁড়াচ্ছি না, সময় নষ্ট করছি না, কেননা বৃষ্টি আসতে পারে, যার জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এরপরে আসবে জাং। কেননা এখানে প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর ট্যুরিস্ট ভিতরে ঢুকেছে, সেভাবে ভালোভাবে দেখা যাবে না আর দেখানো যাবে না। আর এখানে আর্মির ক্যাফে আছে, এখানে কিন্তু খুব অল্প পয়সায় কিন্তু খাওয়ায় এরা। অর্থাৎ সিলেবাস থেকে পার করার পর কিন্তু এখানে একটা স্টপেজ দিতে পারো আর এখানে খাওয়া দাওয়া করতে পারো। তো এখন কঠিন রাস্তা পেরিয়ে পৌঁছে গেছি জাং, ঠিক টাইমে পৌঁছে গেছি। ঘড়িতে বাজে এখন 2:35। আর খুব সুন্দর হোটেলটা পেয়ে গেলাম একদম রোডের উপরে, হিন্দু রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো। আমরা ভেজ থালি নিয়েছি, ভেজ থালির মধ্যে প্রচুর আইটেম দিয়েছে। দুটো নিলাম ভেজ থালি, এটা বড়া, 2টা আচার, এটা কী সবজি বলতে পারছি না, সব বিভিন্ন রকম সবজি। এটা আলু ভাজা, এটা কুমড়ো দিয়ে সোয়াবিন দিয়ে এটা কী তরকারি করেছে, ডবল ডিমের আমলেট, আর এই হচ্ছে ডাল, আলু ভাজা। ডাল দিয়ে শুরু করি। হ্যাঁ, হোটেলটা কিন্তু বেশ বড়। তো খাওয়াটা খাই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো। খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ, দুর্দান্ত খাওয়া দাওয়া এবং রিজনেবল প্রাইস। তোমরা যদি কোনোদিন আসো, আমি বলবো হাইলি রেকমেন্ড করবো যে এই হোটেলটা খেতে। হিন্দু রেস্টুরেন্ট। তো এখানে বেশি দেরি করবো না, আসমান বহুত আচ্ছা হয়। আমি নিকল যাएंगे তো আমাকে দাও। চলো, জাং থেকে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেলাম। গাড়িটা অনেকক্ষণ রেস্ট হয়ে গেল আর ব্রেকটাও দেখছি এখন ঠিক ধরছে। তো জাংয়ে কিন্তু সেরকম হোটেল নেই, মানে বেশি হোটেল নেই, 2-4টে হোটেল আছে। খাওয়া দাওয়া খুব ভালো এখানে। আর যে হোটেলে খেলাম মোটামুটি আমাদের বিল হলো 420 টাকা টোটাল বিল হয়েছে আমাদের এখানে। হ্যাঁ, কী লেখা আছে লেখাটা পড়ে নিই এবার। তামাং দেখাচ্ছে 43। এখনও 43 কিলোমিটার আছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। এদিকে আর বরফ টরফ নেই, অর্থাৎ জাংয়ের পর থেকে কিন্তু রাস্তাগুলো আমি দেখছি মোটামুটি একটা লেভেলে নামছি, কোনো অসুবিধা নেই।
কিন্তু সেরা টানেলের পর থেকে যে নামলাম টোটাল রাস্তাটাই কিন্তু একদম নিচের দিকে, বিশাল পাহাড়, উপরে কিন্তু মেঘ জমেছে পাহাড়ের। এরকম ওয়েদার থাকলে কোনো চিন্তাই নেই, দারুণ দারুণ। তামাং ঢুকতে আর মোটামুটি ওই 20 কিলোমিটার আছে। এবার যে রাস্তাটা পাচ্ছি চারধারে দোকানপাট, মোটামুটি বাড়ি ঘর আছে, ভালো লাগছে বেশ। আমাদের দার্জিলিংয়ের মতন জায়গাটা লাগলো এখন। এইদিকে ঢুকতে হবে। রাস্তা শুধু দেখো কতটা স্টিপ, দেখো। এই তামাংয়ের সব মার্কেট, এটা হচ্ছে ওল্ড মার্কেট। ওরে না, বাপরে বাপ, পুরো গড়িয়ে পড়ে যাবো এখানে যদি একবার গাড়ি স্টপ হয়ে যায়। সরে যেতে হবে। ওই দেখো বুদ্ধের মূর্তি। তো আমরা ফাইনালি তামাংয়ে পৌঁছে গেছি। আর তামাংয়ে পৌঁছাবার পর অনেক কিছু কাজ ছিল, সেগুলো করে নিলাম। প্রথমে বাইকের পারমিশন করার জন্য আমরা ডিসি অফিসে গেছিলাম। ডিসি অফিস 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, তার আগে একটু বলিনি আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে যে জায়গায় দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে তামাংয়ের ওয়ার মেমোরিয়াল, এটা হচ্ছে ক্যাফে ওদের। ও ডিসি অফিস থেকে কাগজ বানালাম, এটা আবার এই ওয়ার মেমোরিয়ালে জমা করতে হলো। এখানে সকালবেলা 6টার সময় আবার আমাদের দেবে একটা পেপারস, যেটা আমরা জমা করেছিলাম সেই পেপারসটা আবার আমাদের দিয়ে দেবে। সেই পেপারসটা নিয়ে আমাদের বুমলা পাস যেতে হবে। এখন আমাদের হোটেল খোঁজার পালা। হোটেল করে আসিনি আমরা, এখন ওল্ড মার্কেটে যাবো, সেখানে গিয়ে হোটেল করছি। তারপরে হোটেলে গিয়ে তারপরে তোমাদের বিস্তারিত বলছি। চলো, ওয়ার মেমোরিয়াল থেকে আমরা উঠে যাচ্ছি। থ্যাংক ইউ ফর ভিজিট। লোকেশন মেরে দিচ্ছি গুগলে, ওল্ড মার্কেটে যাবো। এখানে রাস্তা চেনা খুব মুশকিল, বিশাল এরিয়া জুড়ে অলি গলি দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মার্কেট। তো দিরাং থেকে কঠিন রাস্তা পেরিয়ে আমরা ফাইনালি পৌঁছতে পারলাম তামাং। তামাং এসে যে হোটেলে আমরা উঠেছি, হোটেল দাওয়া, এটা ওল্ড মার্কেটের উপরে। তো তামাং থেকে বুমলা পাস যাওয়ার জন্য কিন্তু বাইকের আলাদা পারমিশন লাগে। তোমার যা ডকুমেন্টস আছে, অর্থাৎ ILP, ভোটার কার্ড, আর ড্রাইভিং লাইসেন্স, RC, আর হচ্ছে ইন্স্যুরেন্স, এইগুলো নিয়ে আগে যেতে হবে ডিসি অফিস। ডিসি অফিস কিন্তু 5টার মধ্যে বন্ধ করে দেয়। ডিসি অফিস যাওয়ার পর ওখানে সমস্ত কিছু ফর্মালিটি হয়ে যাওয়ার পর ওখান থেকে একটা কাগজ দেবে, সেই কাগজটা নিয়ে আসতে হবে ওয়ার মেমোরিয়ালে। যথেষ্ট ঘুরপ্যাচ রাস্তা, সময় বেশ লাগবে, তাই হাতে একটু সময় নিয়ে আসবে। তো আমাদের হাতে সময় খুব কম, যার জন্য আমরা আজকে এসেই পারমিটটা বানিয়ে নিলাম বুমলা পাসের জন্য। কাল বুমলা পাসের দিকে আমরা রওনা দেবো। দেখি ওয়েদার কেমন থাকে। এখন ইন্ডিয়ান আর্মির যে ওয়ার মেমোরিয়ালে কাগজ দিয়েছি, সেখান থেকে পারমিশন কালকে দেবে। ওরা একটা টোকেন নাম্বার দিয়ে দিয়েছে, আমাদের টোকেন নাম্বার হচ্ছে 25। ওই 25 নাম্বারটা আমাদের ওই ওয়ার মেমোরিয়ালে গিয়ে বলতে হবে, ওনারা ওখান থেকে একটা পারমিটের কাগজ দেবে, সেই কাগজটা নিয়ে আমাদের যেতে হবে বুমলা পাস। তোমাদের এবার রুমটা একটু দেখাচ্ছি। এখানে একটা টিভি আছে, এখানে একটা আলমারি, কাঠের আলমারি রয়েছে, এখানে একটা টেবিল দেওয়া হয়েছে জিনিসপত্র রাখার জন্য, আর একটা বেড এখানে রয়েছে, আর ঝা চকচকে সুন্দর একটা ওয়াশরুম। এখন চা করা হচ্ছে, গরম গরম চা খাবো। চা খেয়ে একটু মার্কেটে ঘুরবো। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না, এখানে এন্ড করছি। গুড নাইট ফ্রম তামাং।